আসসালামু আলাইকুম। গতি অধ্যায়ের প্রাণ কোনগুলো একটু ভালো করে দেখে নেন। আজকে এই প্রাণ যেগুলো আছে না গতি অধ্যায়ের, একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য আমাকে সাহায্য করবে আমার বিএমডাব্লিউ। আমার বিএমডাব্লিউটা আমার মেয়ে ভেঙে দিয়েছে, প্রায় 30 কোটি টাকা লস হয়ে গেছে আমার। তো যাক, মাই ডিয়ার স্টুডেন্ট, আপনি এসএসসি 2026, 27, 28 যে কোনো স্টুডেন্টই হোক না কেন, আপনি মোট কথা এই জিনিসগুলো যখন আপনি ভালো করে জানতে পারবেন, আপনার ভেতরে পদার্থবিজ্ঞানের ভয় যেটা আছে না, এই ভয়গুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে। অনেক স্টুডেন্টই মনে করেন যে কিভাবে পড়ে না পড়ে আমি জানি না, বাট আজকে আমি আমার বিএমডাব্লিউকে নিয়ে আপনাদেরকে প্রত্যেকটা টপিকগুলোকে নিয়ে একদম বিস্তারিত আলোচনা করতে চাই। তো বিএমডাব্লিউ তুমি এখনো অপেক্ষা করো একটু, হ্যাঁ, আমি একটু পরে তোমার সাথে কথা বলবো। আসেন, দূরত্ব, সরণ, বেগ, ত্বরণ, মন্দন, দ্রুতি, সমবেগ, সমত্বরণ, সমদ্রুতি, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক দ্রুতি। দেখেন, এই তিনটা জিনিস থেকে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন হয়ে থাকে। প্রত্যেকটা জিনিসকে আজকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। দূরত্ব কাকে বলা হয় একটু আমরা বোঝার চেষ্টা করব। এ হচ্ছে যে একটা অবস্থান, আর বি হচ্ছে যে আরেকটা অবস্থান, ঠিক আছে? এবার এই যে এ বি যেটা, সেটা ধরে নেন যে আপনার বাড়ি। এটা বাড়ি কিভাবে অঙ্কন করব? আর যাক, ছোটখাটো করে চেষ্টা করি অঙ্কন করতে, যেহেতু পারি না। এই যে এটা হচ্ছে যে কি আপনার বাড়ি, একটা জানালা দিয়ে দিই, বাস, এটা হচ্ছে আপনার বাড়ি। এবার দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, দূরত্বটা আসলে কি জিনিস। এবার এ অবস্থান থেকে আপনি মনে করেন যে এই যে আপনার পড়লি কেন তুই, আপনার বিএমডাব্লিউ নিয়ে বের হয়েছেন ধরেন, ঠিক আছে? আপনার বিএমডাব্লিউ নিয়ে মনে করেন যে বের হলেন, বের হওয়ার সাথে সাথে আপনি চিন্তা করলেন যে এই জায়গাতে আসলাম। এই জায়গাতে আসার পরে আপনার হঠাৎ করে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। বন্ধু বলছে, বন্ধু কলেজের টুকরা বন্ধু, কোথায় গেছিলে তুমি? তোমাকে তো আমি দেখতে পাই না অনেকদিন থেকে, ব্যাপার স্যাপার কি? তো ব্যাপার স্যাপার কি আলোচনা করতে করতে মনে করেন যে বহুত সময় পার করলো। পার করার পরে মনে করেন যে চিন্তা করলো যে না, আমার তো যাওয়ার দরকার হচ্ছে বাড়ি, তাহলে আমি আর এই জায়গাতে থাকবো না। এবার সে বললো যে আমি বন্ধু যাই তাহলে আজকের মতন। তো এবার আর একটু মনে করেন যে এই জায়গাতে আসলো, ধরেন যেটা নাম হচ্ছে যে ডি। এবার এই জায়গাতে আসার পরে আর একটা তার ছোটকালের বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। বল, কলেজের টুকরা বন্ধু আমার, কতদিন পরে তোমার সাথে দেখা, তুমি বিএমডাব্লিউ নিয়ে আসছো, একটু আমার সাথে চা পানি খাবা না? একটু চা চক্কর খাও। দিয়ে তখন তো মনে করেন যে চা চক্কর খাওয়া দাওয়া কমপ্লিট হইল। কমপ্লিট হওয়ার পরে সে বললো না, থাকতে পারবো না ভাই, আমি রে হাট, আমার ভালো লাগতেছে না এখন। এবার আরও মনে করেন যে এখান থেকে বাড়ির দিকে রওনা দিল। রওনা দেওয়ার পরে ধরেন যে এই জায়গাটাতে সে আসলো। তারপরে আবার একটা জব্বর দেখে বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, যে হচ্ছে সিনেমা পাগল। এবার বলছে যে বন্ধু, কতদিন তোকে নিয়ে সিনেমা দেখি না, চল বন্ধু আজকে সিনেমা দেখে আসি একটু। হাট, এলাকা ছাড়, সিনেমা দেখতে যাবে, ফাইজলামও শুরু করছে। আমার বউ এমনি বাড়িতে যদি ঝাঁটা নিয়ে থাকে আমার জন্য, আমি তো এমনি যেতে চেয়েছিলাম ধরে যে রাত 8টার দিকে, এখন তো বেজে গেছে প্রায় 10টা পার হয়ে গেছে, কেমনে এখন আমি তোর সাথে সিনেমা দেখতে যাবো? বলছি চল বন্ধু, প্লিজ প্লিজ। না না, আজকে যেতে পারবো না, আবার বউয়ের হাতে আমাকে ঝাঁটা খাইতে হবে। তো তার কথা না শুনে এবার ফাইনালি মনে করেন যে এখান থেকে এই জায়গাতে বাড়ি চলেই আসলো, অর্থাৎ বি অবস্থানে চলে আসলো। এবার বউ দেখতে সে ঝাঁটা নিয়ে একবারে দাঁড়ায় আছে। এই গাঁটঠার বাটা গাঁটঠা, কোথায় গেছিলি তুই? এতক্ষণ থেকে অপেক্ষা করতে 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 অবস্থা আমার টাইট হয়ে গেছে, কোথায় গেছিলি তুই? হ্যাঁ, তো এবার এখন এই পুরো গল্পটাকে আমরা বুঝার চেষ্টা করব। চলেন মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এই যে সে এ থেকে সিতে গেছিল, আবার সি থেকে ডিতে গেছিল, ডি থেকে ইতে গেছিল, এবার ই থেকে বি অবস্থানে আসছে। এবার বি অবস্থানে আসার পরে ঘটনাটা কি ঘটেছে দেখেন এবার। তাহলে আমি এখন এই বিএমডাব্লিউ দিয়ে বলছি। তাহলে বিএমডাব্লিউর হচ্ছে যে এখান থেকে এই সম্পূর্ণটা হচ্ছে যে তার কি চলার পথ না মাই ডিয়ার স্টুডেন্ট। দূরত্ব কাকে বলা হয়? দূরত্ব হচ্ছে যে কোনো গতিশীল বস্তুর সম্পূর্ণ পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলে। তাহলে এটা গতিশীল বস্তু ছিল, দেখেন এই যে গতিশীল বস্তুর সম্পূর্ণ পথের দৈর্ঘ্যকে, সম্পূর্ণ পথের দৈর্ঘ্যটাকে কি বলা হবে? দূরত্ব বলা হবে। তার মানে আমরা যদি এই জায়গাটা থেকে দূরত্বের কাহিনীটা দেখতে চাই, তাহলে দূরত্ব এখান থেকে এভাবে আমরা বের করতে পারি। এই যে দেখেন, দূরত্ব সমান এ থেকে সি গেছে একবার সে, এই যে দেখেন এ থেকে সি, তারপরে সি থেকে ডি, তারপরে ডি থেকে ই, ডি থেকে ই, তারপরে ই থেকে বি,
অর্থাৎ ই থেকে বি, এই সম্পূর্ণ পথের যোগফল যেটা সেটাই হচ্ছে দূরত্ব। অর্থাৎ যাত্রাকালে কোনো গতিশীল বস্তুর সম্পূর্ণ পথের দৈর্ঘ্যকে কি বলা হবে? দূরত্ব বলা হবে। তাহলে এখন আমরা যদি এখানে একটা মান দেওয়ার চেষ্টা করি, ধরেন যে আমি এখান থেকে এটার মান দিলাম যে 8 মিটার, এখান থেকে মান দিলাম যে আপনার 10 মিটার, এখান থেকে মান দিলাম যে 6 মিটার, এখান থেকে মান দিলাম যে 4 মিটার। তার মানে আপনি এখানে মোট দূরত্ব কত হবে দেখেন একটু, 8 আর 10 হচ্ছে কত? 18, 18 19 20 21 22, 22 আর 6 হচ্ছে যে কত? 28। তার মানে পুরোটার মান যদি আপনি যোগ করেন তাহলে কত পাবেন? 28 মিটার পাইলেন আপনি। তার মানে এটাই হচ্ছে দূরত্ব। যাত্রাকালে কোনো গতিশীল বস্তুর সম্পূর্ণ পথের দৈর্ঘ্যকে কি বলা হবে? দূরত্ব বলা হবে। এগুলো যে মান, এই মানগুলো হচ্ছে যে কি যে কোনো ভাবে নেওয়া যায়, আমরা এখানে জাস্ট বোঝার সুবিধার্থে মানগুলো ব্যবহার করেছি। এখন আসেন, আমরা দূরত্ব বুঝলাম, এবার হচ্ছে যে কি স্মরণ। স্মরণ হচ্ছে যে কি খুব ভালো একটা ছেলে, এই ছেলেটাই BMW নিয়ে মনে করেন যে বন্ধুর সাথে এরকম করে আড্ডা মাড্ডা দিয়ে তারপরে বউয়ের কাছে গেছিল, এবার বউ তাকে ঝাঁটা দিয়ে মারছিল। এবার এখন এই অবস্থান থেকে এবার আরেকদিন সে মনে করলো যে কি না, আমি তো এর আগে বউয়ের সাথে এরকম করে সময় দিয়েছিলাম 9টার দিকে যাব বা 8টার দিকে যাব, আমি যাইতে পারি না, রাত 11টা বেজে গেছিল, আমাকে ঝাঁটা নিয়ে পড়েছিল। এবার এখন এটা ধরেন অফিস, এবার এটা হচ্ছে তার বাড়ি, বি অবস্থানটা হচ্ছে বাড়ি। এবার কিন্তু সে চিন্তা করলো যে কি না, আমি এবার যদি আবার বন্ধুদের সাথে ওরকম করে তাহিস করি বা এরকম করে যদি ঝামেলা করি তাহলে তো সমস্যা হতে পারে। এবার আমি কি করব? এই যে দেখেন সে সোজা পথে একেবারে এই অবস্থান থেকে বি অবস্থানে একদম সোজা পথে বাড়িতে চলে গেছে, সোজা পথে বাড়িতে গেছে। এই যে একদম সোজা পথে বাড়িতে গেছে, সোজা পথে বাড়িতে গেছে। এবার বউ বলছে, বাবা তুমি কত ভালো, তুমি তো অনেক ভালো ছেলে, তোমার জন্য আমি অপেক্ষা করেছিলাম, মনে করেছিলাম যে আজকে তুমি হয়তো দেরিতে আসবে, দেখছি আজকে তুমি 1 ঘন্টা আগেই চলে আসছো, মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি অনেক ভালো, অত্যন্ত ভালো তুমি। এবার দেখেন সময় কম লাগবে যেহেতু সোজা পথেই গেছে, একেবারে সোজা পথে গেছে। আমরা ধরে নিলাম যে এটার মান হচ্ছে যে কি আপনার 12 মিটার ধরলাম আর কি, আর বেশি কিছু জাস্ট বোঝার জন্য। এখন দেখেন স্মরণ কাকে বলা হচ্ছে? এই যেটা গতিশীল বস্তু ছিল না, এই গতিশীল বস্তুর আদি অবস্থান হচ্ছে এটা, অর্থাৎ যেখান থেকে সে যাত্রা শুরু করেছে, যেখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করে সেটা হচ্ছে আদি অবস্থান, আর যেখানে যাত্রা শেষ হয় সেটা হচ্ছে যে শেষ অবস্থান। আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রেখাকে, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রেখাকে কি বলা হয়? স্মরণ বলা হয়। দেখেন কত সোজা জিনিস, কত সোজা জিনিস। তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের গতিশীল বস্তুর আপনি সংজ্ঞা যদি দেন তাহলে এভাবে দেবেন, সংজ্ঞাগুলো আপনারা সুন্দর করে লিখে নেবেন যে কোনো গতিশীল বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রেখাকে স্মরণ বলা হয়, সরলরেখাকে স্মরণ বলা হয়। তাহলে এখন আমরা এখান থেকে আদি অবস্থান ছিল, এখানে শেষ অবস্থান, তার মানে এটা হচ্ছে যে কি তার স্মরণ পেয়ে গেলাম আমরা। এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে দূরত্ব আপনি পেয়ে গেছেন আর স্মরণও আপনি পেয়ে গেছেন। তাহলে এখন এই দূরত্ব আর স্মরণকে কাজে লাগিয়ে আপনি কিন্তু পেয়ে যাবেন কি জানেন? দ্রুতি আর বেগ। তারপরে আবার দূরত্ব এবং স্মরণ একই হতে পারে কিনা, স্মরণ এবং দূরত্ব একই হতে পারে কিনা, বা আপনার দূরত্ব কম স্মরণ বেশি হতে পারে কিনা, এগুলো নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করবো আজকে। মানে আজকে অনেক আলোচনা হবে, মানে গতি অধ্যায়ে যেহেতু প্রাণ বলেছি আমি, এই প্রাণকে ভালো করে আপনাদেরকে জানতে হবে। আর এই যে শুনেন, আপনারা যারা যারা আমার ভিডিও ঠিকই দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছে না, মাস্ট কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য আজকে একটা স্পেশাল আমি অফার দিয়ে দিচ্ছি। শুনেন, যারা 2026 এবং 27 ব্যাচের স্টুডেন্ট আছেন তারা তো মনে করেন যে আমার এই যে 25শে জুন থেকে আপনাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে, বাট তারপরও আপনাদের টেস্টের আগে যদি কেউ চান যে আমার রেকর্ড ক্লাসগুলো নিয়ে নেবেন, এইখানে রেকর্ড ক্লাসগুলো আপনাদের জন্য একদম খুবই স্বল্প মূল্যে, বাট এই ভিডিওতেই বলা হবে শুধু, এই ভিডিও ছাড়া আর অন্য কোনো ভিডিওতে বলা হবে না। এ ছাড়ের কথা আমি আপনাদেরকে বলে দিলাম। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, দেখেন এই যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এই দুই সাবজেক্টের আমার এমনি ফি থাকে, রেগুলার ফি থাকে 2040 টাকা, ঠিক আছে? বাট আপনারা যদি এই ভিডিও দেখার পরে এই অংশটুকু দেখেন, তাহলে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি এই দুইটা রেকর্ড ক্লাস, সম্পূর্ণ রেকর্ড ক্লাস আপনারা নিতে পারবেন 1020 টাকাতে। এই 1020 টাকাতে নিতে পারবেন। তাহলে এখন ঠিক একই রকমভাবে ম্যাথ হায়ার ম্যাথ আপনি নিতে পারবেন
জাস্ট এই একটা ভিডিওতে আমি বললাম অফারটার কথা, আর অন্য কোনো ভিডিওতে আমি বলবো না। এটাও 2040 টাকা, বাট এটাও যদি আপনি নিতে চান তাহলে এই যে 1020 টাকাতে আপনি নিতে পারবেন মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা এইটা কিভাবে নেবেন? এটা নেওয়ার জন্য বিকাশ অথবা নগদে যাবেন, দেন তখন আমার এই নাম্বারটাতে 01842526211 এই যে নাম্বারটা আমার বিকাশ প্লাস হচ্ছে নগদ, এই দুটোই আছে। এই নম্বরটাতে আপনি যদি ফিজিক্স কেমিস্ট্রি নিতে চান 1020 টাকা পাঠাবেন। 1020 টাকা পাঠিয়ে আমাকে জাস্ট একটা মেসেজ করবেন আপনি এইভাবে, যে আপনার বিকাশ নাম্বারটা, আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠালেন, আর তারপরে হচ্ছে যে কি ফিজিক্স কেমিস্ট্রি, দেন আমাকে একটা মেসেজ পাঠিয়ে দেবেন অথবা আমাকে কল দিতে পারেন। এই অফারটা শুধু এই ভিডিওতেই আমি বললাম, আর অন্য কোনো ভিডিওতে থাকবে না। আর আপনাদের তো ক্লাস শুরু হবে, এটা তো আপনারা পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এবার ক্লাসে ফিরে যাই, চলেন এখন আসেন। তো আমরা এখন যেহেতু দূরত্ব আর সরণ আমরা পেয়ে গেছি, তাই আমরা এখন ওই বেগ আর দ্রুতিটাকে একটু আপনাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। খেয়াল করে দেখেন, চেষ্টা করেন। এই যে দেখেন, বেগ, বেগ সমান সরণ ডিভাইডেড বাই সময়। এই যে সরণ ডিভাইডেড বাই সময়, অর্থাৎ আমরা বেগকে ভি দ্বারা প্রকাশ করি, ভি মানে ভ্যালোসিটি। এবার সরণ হচ্ছে যে কি এস, আর সময় হচ্ছে যে কি টি, অর্থাৎ বেগের সূত্র ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। এবার একটু খেয়াল করে দেখেন তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা সরণ ডিভাইডেড বাই সময় মানে সেখানে আমি বেগ পাবো। আমরা এখান থেকে এতটুকুর মধ্যে কিন্তু সরণ পাইনি, আমরা এখানে পেয়েছিলাম দূরত্ব। তার মানে বেগের মধ্যে দূরত্বর কাহিনীটা আসবে না, বেগের মধ্যে বলবে যে আমার সরণ লাগবে। তার মানে সরণ ছিল এটা, অর্থাৎ 12। তাহলে আমরা যদি মনে করেন যে এই পথের টুকুরি আমরা সরণ বেগ বের করব, তাহলে এখান থেকে সরণ কত ছিল 12 মিটার, আমরা ধরলাম 12 মিটার ধরেছিলাম, 12 মিটার বসালাম। তাহলে এখান থেকে এই জায়গাটুকুতে আমার বিএমডব্লিউটা যেতে সময় লাগিয়েছিল না মাই ডিয়ার স্টুডেন্ট? এখান থেকে এখানে যেতে আমার বিএমডব্লিউটা সময় লাগিয়েছিল না? তাহলে সময়টা আমরা তো জানি না, তো ধরে নিলাম আন্দাজে যে 4 সেকেন্ড, ধরলাম যে কি 4 সেকেন্ড, বোঝার সুবিধাতে ভালো ছিল না, বইয়ের কাছে গিয়ে যাবে তাড়াতাড়ি চলে গেছে। ধরেন যে আমরা এই যে 4 সেকেন্ড ধরলাম, তাহলে আমরা এই যে 12কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো? 3 পাবো। আর এই যে দেখেন এটা ছিল মিটার, আর সেকেন্ড নিচে আছে, উপরে যদি চলে যায় তাহলে যে এস ইনভার্স 1 হয়, তার মানে 3 ms ইনভার্স 1, 3 ms ইনভার্স 1। অর্থাৎ বেগের এখন এই জায়গাটাতে কাহিনী আপনি বের করেছেন, সেই মানটা আপনি পেয়েছেন 3 ms ইনভার্স 1। তাহলে এখন বেগ কাকে বলা হয়? বেগ কাকে বলা হয়? বেগের সংজ্ঞা দেওয়ার জন্য আপনাকে আগে প্রথমত খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে নির্দিষ্ট দিকে, এটা হচ্ছে নির্দিষ্ট দিকে। কেন? সে কিন্তু আঁকাবাঁকা পথে যায়নি, সে একদম সোজা পথে গেছে। তার মানে যখন আপনি বেগের সংজ্ঞা দিবেন, বেগের যখন আপনি সংজ্ঞা দিবেন, তখন অবভিয়াসলি প্রথমে আপনাকে দিতে হবে কোনো নির্দিষ্ট দিকে, কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর, অবশ্যই গতিশীল বস্তু ছিল এটা, একটা নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর, একটা নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর সরণের হারকে, সময়কে আপনি একবার হার বলবেন। এই হার আবার মেয়েদের গলার হার ভাবিয়েন না মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন? মেয়েদের গলার হার নয়, হার মানে সময়, হার মানে সময়। তাহলে কোন নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর সরণের হারকে উপরেরটা আগে বলতে হয়, নিচেরটা পরে বলতে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই, মানে 90%। কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর সরণের হারকে বেগ বলে। দেখেন আপনি এখন জাস্ট সূত্র থেকে সংজ্ঞা বলে দিতে পারবেন। আপনি যদি এভাবে বলতেন যে কোনো গতিশীল বস্তুর সরণের হারকে বেগ বলে, তাও মানা যায়, বাট কোনো নির্দিষ্ট দিকে বললে এটা সবচাইতে বেস্ট হয়। কেন? সরণ একটা নির্দিষ্ট দিকে হয়, আপনি এটাও খেয়াল করেছেন, দেখেন একদম সোজা পথে হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে হয়। তাই আপনি যখন সংজ্ঞা দিবেন, তাই ওই সংজ্ঞার মধ্যে যেন অ্যাপ্রোপ্রিয়েট সব কিছু থাকে, ওই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে না মাই ডিয়ার স্টুডেন্ট। তাই কোনো নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর সরণের হারকে কি বলা হবে? বেগ বলা হবে। তাহলে এই জায়গাতে আমরা বেগ পেয়ে গেলাম। এখন আপনার মাথায় প্রশ্ন আসবে, স্যার আমি এখন ওই যে দ্রুতি যেটা বলছে আমাদেরকে, এই দ্রুতিটা আমাকে একটু বের করে দেখান। তাহলে আমরা এই জায়গাতে একটু দ্রুতি বের করছি, দেখেন। তাহলে এই যে দ্রুতি সমান হচ্ছে যে দূরত্ব ডিভাইডেড বাই সময়। এই যে দূরত্ব ডিভাইডেড বাই সময়, খেয়াল করেছেন? তাহলে দ্রুতি সমান যেহেতু দূরত্ব ডিভাইডেড বাই সময়, তাই আমরা যদি এটাকে, দ্রুতিকে কিন্তু ভি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ দূরত্ব হচ্ছে এবার ডি, মানে দূরত্ব, সময় হচ্ছে যে কি টি। এবার এখন জাস্ট মানটুকু বাঁচানোর চেষ্টা করেন। আমরা দূরত্ব পেয়েছিলাম এই জায়গাতে, মোটে জাস্ট চিন্তা করেছিলাম 28 মিটার।
তাহলে এই জায়গাতে 28 মিটার আমরা পেয়েছিলাম। ঠিক আছে, আমরা ধরলাম যে এইগুলো থেকে মোটে 4 সেকেন্ড সময় লেগেছে। স্যার ওখানে 4 সেকেন্ড এখানে 4 সেকেন্ড কেমনে পাইলাম পাইছেন নাকি আপনি? আচ্ছা 7 সেকেন্ড ধরলাম, একটু বেশি সময় লাগছে। আচ্ছা 7 সেকেন্ড ধরলাম আমরা। তাহলে এখন দূরত্বের একক মিটার, তাহলে যে 28-এর পাশে আমরা মিটার দিব, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তার মানে 7-এর পাশে আমরা সেকেন্ড দিব। এবার 28-কে 7 দ্বারা যদি ভাগ করেন তাহলে আপনি কত পাবেন? 4 7 28, তার মানে যে কত 4 ms ইনভার্স 1 পেয়েছেন। তো এখন স্যার দূরত্ব দিয়েও যখন আপনি করলেন 4 পেয়েছেন, আবার এখান দিয়ে করলেন 3 পেয়েছেন। তাহলে এখন দূরত্ব আর যে সরণ দিয়ে আপনি কাহিনীগুলো আমাদেরকে দেখালেন, এই কাহিনীগুলোর মধ্যে পার্থক্যটা আসলে কীরকম একটু খেয়াল করে দেখেন। এখন আপনি নিজে থেকে বুঝতে পারবেন, চিন্তা করেন না। এখন আসেন, দ্রুতি যখন আপনি বলবেন তখন রাস্তা হবে আঁকা বাঁকা। রাস্তা যখন আঁকা বাঁকা হয় তখন সেখানে দূরত্ব পাওয়া যায়। রাস্তা যখন আঁকা বাঁকা হয় তখন সেখানে দূরত্ব পাওয়া যায়, দূরত্ব পাওয়া যায়, দূরত্ব পাওয়া যায়। স্যার এখানে কি সরণ পাওয়া যায় না? যায়। এই যে এখান থেকে এটা সরণ, মানে এটা তো একটা সোজা পথ, তাহলে সরণ, আবার এটা একটা সোজা পথ, সরণ, আবার এটা একটা সরণ, আবার এটা একটা সরণ। তার মানে এটা যেহেতু পুরোটা মিলে আঁকা বাঁকা, তাই আমরা এটাকে সরাসরি সরণ বলতে পারি না, তখন সেটাকে আমরা বলি দূরত্ব। তখন আমরা সেটাকে বলি দূরত্ব। এখন দেখেন, তাহলে এখন আপনি যখন দ্রুতি বের করবেন তখন আপনাকে দূরত্ব ডিভাইড বাই সময় দিতেই হবে। তাহলে এখন দূরত্বর যখন আপনি সূত্র দিলেন, দূরত্ব ডিভাইড দ্রুতির যখন সূত্র দিলেন v সমান d ডিভাইড বাই t, তাহলে আমরা যেটা সংজ্ঞা দিতে চাই এখন, এটা আপনি যদি মানে সূত্র থেকে দিতে চান তাহলে এইভাবে বলতে পারবেন, কোনো গতিশীল বস্তুর দূরত্বের হারকে দ্রুতি বলে। এখানে নির্দিষ্ট দিকে বলার আপনার প্রয়োজনই নাই, বললে কিন্তু খবর আছে, কারণ এটা কিন্তু নির্দিষ্ট দিকে হয় না। এটা কিন্তু নির্দিষ্ট দিকে হয় না মাই ডিয়ার স্টুডেন্ট। যখনই আপনার দ্রুতির কথা আসবে এটা কিন্তু নির্দিষ্ট দিকে নয়। তাই আপনাকে সংজ্ঞা দেওয়ার সময় অবভিয়াসলি খেয়াল রাখতে হবে যে কোনো নির্দিষ্ট দিকে বলা এখানে যাবে না, কোনো নির্দিষ্ট দিকে বলা যাবে না। তাহলে আপনাকে শুধু বলতে হবে কোনো গতিশীল বস্তুর দূরত্বের হারকে দ্রুতি বলা হয়। দেখেন, দ্রুতি এবং বেগ আলাদা জিনিস, এবং এই দুইটার মাঝে যে পার্থক্যটা ছিল, এই পুরো গল্প আপনার মাথাতে আমি মনে করি যে একেবারে পিন দিয়ে একেবারে সেট আপ করে নিয়েছেন আপনি। আমি এটা বিশ্বাস করতে পারি। আপনারা, আমি জানি না যে এখন ভিডিও তো রেকর্ডিং চলছে, কত মিনিট আর কত সেকেন্ড এটা হলো। আপনারা যদি দূরত্ব এবং এই আমার স্মরণের কাহিনীটা বুঝে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাই যায় তো যে স্যার হ্যাঁ আমরা BMW সাহায্য নিয়ে, যেখানে আপনার 30 কোটি টাকা লস হয়েছে, এই লস করা জিনিস দিয়েও আপনি যে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন আমরা বুঝতে পেরেছি। আমাকে একটু বুঝাবেন, জানাবেন আপনারা যে আসলে বুঝতে পেরেছেন নাকি পারেননি। এখন আসেন, তাহলে বেগের কাহিনীটা হলো কি সরণ ডিভাইড বাই সময়, আর দ্রুতির কাহিনীটা হলো দূরত্ব ডিভাইড বাই সময়। তাহলে এখানেও m থেকে গেছিল, s নিচ থেকে উপরে উঠলে s ইনভার্স 1 হয়। এখন কথা হলো যে স্যার এটার এককও ms ইনভার্স 1, এটার এককও ms ইনভার্স 1। তাহলে এখন এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কোন জায়গায়? এক জায়গাতেই, অর্থাৎ একটা হচ্ছে সরণ নিয়ে আর একটা হচ্ছে দূরত্ব নিয়ে। এটাই পার্থক্য তাদের মাঝে, আর অন্য কিছু নেই। সরণের এককও মিটার, আবার দূরত্বের এককও মিটার, তাই তাদের দুটোরই একক কি হয়, মানে সেম হয়। পার্থক্য কোনো কিছুতেই তাদের এককে পাওয়া যায় না। এই হলো দূরত্ব আর সরণ নিয়ে বা বেগ এবং দ্রুতি নিয়ে আমার টোটাল কাহিনীটা। এখন আমাদেরকে আরো একটু বাম্পার করে জিনিসটা জানতে হবে। তো আমি একটু আগে জানিয়ে দিতে চাই যে বেগ আমাদের কমপ্লিট হলো, দ্রুতিও কমপ্লিট হলো, দূরত্ব এবং সরণ কমপ্লিট হয়েছে। এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে দূরত্ব আর সরণ নিয়ে বেশ কিছু কথা আছে, যে কথাগুলো না হাইড থেকে যায়। অনেক স্টুডেন্টের এগুলো মানে মনে করেন যে জানাই হয় না। আমি যে আপনাদেরকে বেসিক থেকে একেবারে পড়াবো বলেছি, একেবারে বেসিক থেকে, একেবারে বেসিক থেকে। এবার আসেন, আপনাদের এখন আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে কি দূরত্ব এবং সরণ একই হতে পারে নাকি পারে না? দূরত্ব এবং সরণ একই হতে পারে নাকি পারে না? উত্তর হচ্ছে পারে। এবার আসেন, আমি আপনাদেরকে কিভাবে দেখাচ্ছি বিষয়টা বোঝার চেষ্টা করেন। তাহলে ধরেন যে এটা হচ্ছে আমার A অবস্থান, এটা হচ্ছে B অবস্থান। এবার আমার BMW-কে নিয়ে আসি। BMW-কে বললাম যে A অবস্থান থেকে যাত্রা শুরু করো, যাত্রা শুরু করে তুমি এই যে A অবস্থান থেকে যাত্রা শুরু করে তুমি এই যে B অবস্থানে যাও। তার মানে সে এই জায়গাটা থেকে এই জায়গাটাতে গেছে, তাই তো মাই ডিয়ার স্টুডেন্ট? এখন এখানে দূরত্বটা কি? এখানে তো দূরত্ব যদি চিন্তা করতে চাই তাহলে d ইকুয়াল টু, ধরে নিলাম আমরা এখান থেকে এটার মান হচ্ছে যে 10 মিটার।
তাহলে দূরত্ব হচ্ছে কত? 10 মিটার। কেন? আপনি দূরত্ব সংজ্ঞা দিয়ে চিন্তা করেন। যাত্রাকালে কোনো গতিশীল বস্তুর সম্পূর্ণ পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলা হয়। তাহলে এটাই তো তার সম্পূর্ণ পথ ছিল। আর তো সে আঁকাবাঁকাভাবে যায়নি, সে সোজাভাবে গেছে, সোজাভাবে গেছে। তাহলে এখান থেকে যে আপনি যদি দূরত্বর কথা চিন্তা করেন, তাহলে যাত্রাকালে কোনো বস্তুর সম্পূর্ণ পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলা হয়। তাহলে অবভিয়াসলি এখানে দূরত্ব আমরা জাস্ট 10 ধরেছি, তার মানে দূরত্ব কত পাওয়া গেল? 10 পাওয়া গেল। এবার এখন দেখেন আপনার এখানে সরণ কত? বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরেখাকে সরণ বলা হয়। তার মানে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরেখার মান কত আছে এখানে? 10 মিটার। তার মানে দূরত্ব এবং সরণ কি হতে পারে? একই হতে পারে। দূরত্ব এবং সরণ ভিন্ন হতে পারে কিনা? পারে। এই যে দেখেন দূরত্ব এখানে পাওয়া গেছিল কত যেন? 26 সম্ভবত, আর 28 না 26 ছিল, যাই হোক। আবার এখানে সরণ আছে কত? 12। তার মানে দূরত্ব এবং সরণ কি হতে পারে? ভিন্ন হতে পারে। তাহলে দূরত্ব এবং সরণ একই হতে পারে কিনা? পারে। দূরত্ব এবং সরণ ভিন্ন হতে পারে কিনা? পারে। এবার দেখেন সরণের মান শূন্য হতে পারে কিনা? সরণের মান শূন্য হতে পারে কিনা? এবার এখন আপনাদেরকে দেখাই। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, সরণের মান শূন্য হতে পারে কিনা? আমার বিএমডব্লিউ আবার পড়ে গেল রে, আবার পড়ে গেল। আমার এমনিতে 30 কোটি টাকা খরচ, লস দিলাম। আরে কি করতাম। আসেন আসেন, এবার দেখেন বোঝার চেষ্টা করবেন। আমার এই যে বিএমডব্লিউটা এখান থেকে এখানে গেল, ঠিক আছে, আবার সে ওইখান থেকে এখানে আসলো। তার মানে সে একবার গেছে আর একবার আসছে। এবার আমরা যদি দূরত্বের কথাটা চিন্তা করি শুধুমাত্র, তাহলে সে যাত্রাকালে কোনো গতিশীল বস্তুর সম্পূর্ণ পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলা হয়। সম্পূর্ণ পথ, তার মানে এখান থেকে এখানে গেছে একবার, আবার এখান থেকে এখানে আসছে। এখান থেকে 10 মিটার, আবার এখান থেকে 10 মিটার। তার মানে 10 মিটার প্লাস হচ্ছে 10 মিটার সমান হচ্ছে 20 মিটার এখান থেকে উত্তর। তার মানে এখান থেকে দূরত্ব পাওয়া গেল 20 মিটার। বাট এখানে সরণ কত? এবার এখানে সরণ অনেক সময় ছাত্রছাত্রীরা এটা ধরতে পারছেন কিনা, এই জায়গায় তো সরণ কত আপনারা কমেন্ট করে জানাবেন আমার উত্তর বলার আগে। দেখেন আমার বিএমডব্লিউ যাত্রা শুরু করেছিল এই জায়গাতে, গেল, আবার ওই জায়গা থেকে এখানে আসলো। আসার পরে আদি অবস্থান এটা হয়ে গেল, শেষ অবস্থানও এটা হয়ে গেল না? এখান থেকে যাত্রা শুরু করেছিল, তাহলে আদি অবস্থান এটা গেল, আবার এখান থেকে আসলো। তার মানে শেষ অবস্থান এটা হয়ে গেছে। আদি অবস্থান যেটা হয়ে গেছে শেষ অবস্থানও ঠিক সেটাই হয়ে গেছে। অর্থাৎ আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী আর কোনো ধরনের সরলরেখা নাই। তার মানে এখানে সরণ হচ্ছে যে কত? 0। দেখেছেন সরণের মান কি হতে পারে? 0 হতে পারে। তাহলে এখন আপনার মাথায় আরেকটা প্রশ্ন আসবে যে স্যার দূরত্বের মান কি কখনো শূন্য হতে পারে? হ্যাঁ, শূন্য হতে পারে। কিভাবে দেখেন, ধরেন যে আপনার বাসা এই যে বি অবস্থানে, এবার আমি এ অবস্থা থেকে যাত্রা শুরু করছি, ঠিক আছে। এবার আমার এটাকে স্টার্ট দিয়ে দিলাম। এবার হঠাৎ করে আবার জানালা দিয়ে টোকা দিচ্ছে, স্যার আমি আপনাকে চিনি, আপনি দেল্লা স্যার না? ও স্যার আমি আপনাকে তো চিনি। আমি আবার জানালা খুললে তার সাথে কথা বলা শুরু করলাম। এক্ষেত্রে সময় ঠিকই চলে যাচ্ছে না, কিন্তু আমার গাড়ি কি যাচ্ছে? আমার গাড়ি কি যাচ্ছে? তার মানে গাড়ি স্থির, কোনো ধরনের সে কি সামনে আগাচ্ছে না। তার মানে সময় ঠিকই চলে যাচ্ছে কিন্তু সামনে আগাচ্ছে না। তার মানে এখানে তো সামনেই যাচ্ছে না, তাহলে অবশ্যই দূরত্ব কি হয়ে যাবে? 0। সরণ তো তার প্রশ্নই নাই তাহলে, তাই না? তার মানে দূরত্ব আপনার যখন গাড়ি এক জায়গাতেই স্থির আছে তখন তার দূরত্ব কি হবে? 0 হবে। সে তো কোনো ধরনের সামনের দিকে আগায়নি, তাহলে সামনের দিকে না আগানোর কারণে অবভিয়াসলি তার দূরত্বও পাওয়া যাবে না। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, দূরত্ব এবং সরণকে আমরা কত সহজভাবে বই থেকে জাস্ট বুঝে নেওয়ার চেষ্টা করি, বাট দূরত্ব এবং সরণ নিয়ে কত ধরনের কাহিনী ছিল, এই কাহিনীগুলো আপনাদের সামনে জট করার চেষ্টা করেছি। এখন আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে দূরত্ব বুঝলেন, সরণ বুঝলেন, দূরত্ব এবং সরণ নিয়ে অনেক কাহিনী বুঝলেন, বেগ এবং দ্রুতি নিয়ে অনেক কাহিনী আপনারা বোঝার চেষ্টা করেছেন। এবার ত্বরণ কি জিনিস এখন আপনাদেরকে সেটা জানতে হবে। ত্বরণ কাকে বলা হয়? এখন আমরা সেই দিকে যাই আগে। তো আমি একটা কাজ করি, যে ত্বরণ আর মন্দনকে জানানোর আগে যেহেতু বেগ আর আপনারা দ্রুতিটা বুঝে নিয়েছেন, তাহলে সমবেগ আর সমত্বরণটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। সমবেগ কাকে বলা হয়? কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর বেগের মান যদি ধ্রুব থাকে, অর্থাৎ বেগের মান যদি পরিবর্তন না হয়, তাহলে তাকে সমবেগ বলা হয়। বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করি। যেমন
যে ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি আছে। এবার এখানে আছে মনে করেন যে 10 মিটার, আর এখানে আছে হচ্ছে কত 2 সেকেন্ড। তাহলে আপনি কত পাবেন এখানে 5 ms ইনভার্স 1 পাবেন। এবার ভি এর মান এস ডিভাইডেড বাই টি আবারও নিলাম। এবার ধরেন যে আপনি 20 মিটার নিলেন, এবার এখানে 4 সেকেন্ড নিলেন, তাহলে আপনি কত পাবেন 5 ms ইনভার্স 1ই পাবেন। তাহলে দেখেন আমি যদি আবারও চিন্তা করি যে ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি, তার মানে ধরেন যে আপনি এখানে নিয়েছেন 30 মিটার, এবার নিয়েছেন আপনি 6 সেকেন্ড, তাহলে আপনি কত পাচ্ছেন 5 ms ইনভার্স 1। তার মানে একটু খেয়াল করে দেখেন তো মাই ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করেন সমবেগ মানে কি। সমবেগ মানে হচ্ছে যে কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর সরণের হার যদি সবসময় ধ্রুব থাকে বা বেগের মান যদি সবসময় ধ্রুব থাকে, তাহলে তাকে সমবেগ বলা হয়। কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর বেগের মান যদি সব সময় ধ্রুব থাকে, তাহলে তাকে সমবেগ বলা হয়। অর্থাৎ খেয়াল করে দেখেন, আপনি নিজে বুঝতে পারবেন, এখন 2 সেকেন্ডে 10 মিটার গেছে, তাহলে 4 সেকেন্ডে 20 যাবে, তাহলে 6 সেকেন্ডে 30 যাবে, 8 সেকেন্ডে কত যাবে তাহলে 40। অর্থাৎ 2 সেকেন্ড পর পর সে 10 মিটার করে যাচ্ছে, 2 সেকেন্ড পর পর সে 10 মিটার করে যাচ্ছে। তার মানে এখানে বেগের মান কি থাকবে, তার ধ্রুব থাকবে, তখন তাকে কি বলা হবে, সমবেগ বলা হবে। তাহলে যাত্রাকালে কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর বেগের মান যদি সবসময় ধ্রুব থাকে, তাহলে তাকে সমবেগ বলা হবে। আর যদি বেগের মান ধ্রুব না থাকে, তাহলে তাকে কি বলা হবে, অসমবেগ বলা হবে। এটা খুবই সোজা হয়ে গেল এখন, তাহলে কোনো আর প্যারা নাই এটা নিয়ে। তাহলে অসমবেগ মানে কি, ধরেন যে এখানে আপনি মান বসিয়ে দিয়েছেন যে কত 40 বসে দিলেন, ধরেন যে 40, এখানে 40 বসাই দিলেন, তাহলে 40কে 4 দ্বারা ভাগ করলে কত পাবেন আপনি 10 পাবেন না। তাহলে এখানে 5 ছিল, এখানে 10 ছিল, আবার এখানে কত 5 হবে। তার মানে এখানে কি বেগের মান ধ্রুব ছিল সব সময় না, তার মানে এটা অসমবেগ। তাহলে কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর বেগের মান যদি সবসময় ধ্রুব থাকে, তাহলে তাকে সমবেগ বলা হবে। আর যদি বেগের মান ধ্রুব না থাকে, তাহলে তাকে অসমবেগ বলা হবে। এবার দ্রুতির ক্ষেত্রেও কাহিনীটা ঠিক একই রকম। তাহলে কোনো গতিশীল বস্তুর দূরত্বের হারকে তো আমরা জানি যে কি দ্রুতি বলা হয়। তাহলে কোনো গতিশীল বস্তুর দূরত্বের হার যদি সবসময় সমান থাকে, তাহলে তাকে সমদ্রুতি বলা হবে। আর যদি সমান না থাকে, তাহলে তাকে অসমদ্রুতি বলা হবে। খুবই সোজা একেবারে হয়ে গেল। তার মানে আমরা এখান থেকে আমাদের সমবেগ আর কি ছিল অসমবেগটা লিখে নিই, এটা আমাদের শেষ করতে পেরেছি। এবার এখন দেখেন ত্বরণ জিনিসটা আসলে কি। এই ত্বরণকে নিয়ে আমার স্টুডেন্টদের একটু চিন্তা ভাবনা হয় যে ত্বরণ জিনিসটা আসলো কিভাবে। দেখেন ত্বরণ জিনিসটা কিভাবে আসলো সেটা নিয়ে একটু আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, খেয়াল করার চেষ্টা করেন। আমরা ওটা বোঝার জন্য আবারও আমাদের বিএমডব্লিউকে নিয়ে আসবো, চিন্তা করেন না। এ অবস্থান আর এটা হচ্ছে যে বি অবস্থান। ওকে, এবার দেখেন আমার বিএমডব্লিউটা এখানে স্থির অবস্থানে আছে, ঠিক আছে। আমরা ধরলাম এই জায়গাটাতে সে স্থির অবস্থানে আছে, এরকম করে সে গেল, অনেক গতি নিয়ে গেল। তার মানে আমরা একটু দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে ত্বরণ জিনিসটা আপনাদের মাথায় ভালো করে সেট আপ হবে। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, ত্বরণ জিনিসটা আসলে কি রকম করে আমরা ব্যাখ্যা করতে পারি। যে জায়গাটাতে যাত্রা শুরু করেছিল, এখানে স্থির, এই জায়গাটাতে সে কি ছিল, স্থির ছিল। এবার যখন এরকম করে যাত্রা শুরু করলো, তাহলে অবভিয়াসলি এই জায়গাতে একটা বেগ আছে না, এই জায়গাতে স্থির, বাট এই জায়গা থেকে তো অবশ্যই তার কি ছিল, একটা বেগ ছিল। তো আমরা এখন ধরে নিলাম যে এটাই হচ্ছে তার আদি অবস্থান, মানে এই জায়গাটাতে সে যাত্রা শুরু করলো। আমরা পুরো জায়গাটার কথা চিন্তা যদি করি, একটু ভালো করে বোঝার চেষ্টা করে আমার স্টুডেন্টদেরকে। এই যে সি এবং ডি, সি এবং ডি এর মধ্যে আমি এখন আপনাদেরকে, তাহলে এ অবস্থান আছে এটা, বি অবস্থান আছে এটা, দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন। ধরো আমার এই গাড়িটা এই জায়গাতে স্থির অবস্থানে আছে, সেইভাবে গেল, ঠিক আছে। তার মানে এখানেও কিন্তু একটা তার বেগ ছিল, এখানে ধরেন যে আস্তে আস্তে সে অনেক গতি নিয়ে গেছে। তার মানে এই জায়গাতে বেগ তার একটু কম আছে, এই জায়গাতে একটু তার বেগ বেশি আছে। আমরা যে কোনো দুইটা বিন্দুকে নিয়ে ত্বরণ নির্ধারণ করতে পারি, যে কোনো দুইটা বিন্দুকে নিয়ে আমরা ত্বরণ নির্ধারণ করতে পারি। হ্যাঁ, এখন
এই জায়গাটাকে আমরা এ দিয়ে শনাক্ত করেছি, এই জায়গাটাকে আমরা বি দিয়ে শনাক্ত করেছি। তাহলে ধরে নিলাম যে আমরা এটা হচ্ছে যে তার আদি অবস্থান। আমরা যে দুইটা জায়গা নিয়ে বেগ বের করব বা ত্বরণ বের করব আর কি, স্পেশালি ত্বরণ বের করব, সেই দুইটা জায়গার প্রথম যেটা আপনি জায়গা নেবেন সেটা হচ্ছে আদি অবস্থান, আর শেষের যেটা নেবেন সেটা হচ্ছে শেষ অবস্থান। তাহলে আদি অবস্থান যেটা, আদি অবস্থানে তার একটা বেগ আছিল, আমরা এই আদি অবস্থানে যে বেগ সেটা হচ্ছে যে কি আদি বেগ। আদি বেগ কাকে বলা হয়? যাত্রা শুরুর মুহূর্তের বেগকে কি বলা হবে? আদি বেগ বলা হবে। তাহলে আমরা এই জায়গাটা থেকে যাত্রা ধরেছি আর এই জায়গাটা থেকে যাত্রা শেষ ধরেছি। আমরা যেহেতু যে কোনো দুইটা বিন্দুকে নিয়ে কাজ করছি, স্পেশালি কিন্তু আমরা যাত্রা শুরু করেছিলাম এখান থেকে, বাট আমরা যে জায়গা থেকে গণনা করব সেই জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে আমরা এই জায়গা থেকে কি করেছি? যাত্রা আমরা ধরতে চাচ্ছি। তাহলে এই জায়গাটাতে যে বেগ আছে সেটা হচ্ছে আদিবেগ। আদিবেগ কাকে বলা হয়? যাত্রা শুরুর মুহূর্তের বেগকে আদিবেগ বলা হয়। যাত্রা শুরুর মুহূর্তের বেগকে আদিবেগ বলা হয়। এবার যাত্রা এখানে আমরা শেষ করেছি ধরার সুবিধার্থে, তাহলে যাত্রা যেখানে শেষ হয় সেই মুহূর্তের বেগকে শেষ বেগ বলা হয়। এখন দেখেন, তাহলে আদিবেগ ধরে নিলাম আমরা, যেখানে আছে আপনার 8 ms ইনভার্স 1। এবার এই জায়গাতে বেগ যেটা ভি, যেটা ছোট হাতের ভি দিবেন কিন্তু, শেষ বেগ আমরা ধরে নিলাম যে কত 20 ms ইনভার্স 1। ঠিক আছে, এবার যে জায়গাতে তাহলে আমরা যাত্রা শুরু করেছিলাম সেটা হচ্ছে আদিবেগ। আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে আমি দুইটা সংজ্ঞা আবার একটু বলে দিতে চাই। যাত্রা শুরুর মুহূর্তের বেগকে আদিবেগ বলা হয়, যাত্রা যেখানে শেষ হয় সেই মুহূর্তের বেগকে শেষ বেগ বলা হয়। এখন দেখেন, এখান থেকে এখানে যেতে একটা সময় লেগেছে না? সময় লেগেছে না মাই ডিয়ার স্টুডেন্ট? ইয়েস, সময় লেগেছে। আমরা সেই সময়টাকে আমরা ধরে নিলাম যে 4 সেকেন্ড। এখান থেকে এখানে যেতে সময় লেগেছে 4 সেকেন্ড, এখান থেকে এখানে যেতে সময় লেগেছে 4 সেকেন্ড। এবার এখন আমাদের বেগের পার্থক্য আমরা যদি বের করতে চাই তাহলে বড় হাতের ভি, বেগের পার্থক্যকে বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে যে কি জানেন? ভি মাইনাস ইউ। বেগের পার্থক্য মানে হচ্ছে যে কি শেষ বেগ মাইনাস আদি বেগ। অর্থাৎ এখানে ছিল 8, এখানে ছিল 20, তাহলে বেগের পার্থক্য কতটুকু হয়েছে আপনি নিজে থেকে বুঝতে পারছেন যে 20 থেকে 8 বাদ দেবো, অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগ বাদ দেবো, তাহলে তো আমি বেগের পার্থক্যটা পেয়ে যাবো। ইয়েস, ওভাবেই তো পেয়ে যাবো। তার মানে আমি এখান থেকে এই যে ভি মাইনাস ইউ, এটা মানেই তো হচ্ছে দেখি বেগের পার্থক্য, এটা মানেই বেগের পার্থক্য। তাহলে এখানে আবার অনেক স্টুডেন্ট চিন্তা করে যে স্যার এটাও তো ভি, এটাও তো ভি, বাট খেয়াল রাখতে হবে বেগের পার্থক্যকে বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হয় আর শেষ বেগকে ছোট হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়। তা আপনাকে এই জায়গাটাতে ভেজা লাগানোর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তাহলে ভি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, বা বেগের পার্থক্য সমান ভি মাইনাস ইউ। এবার বেগের পার্থক্য হতে একটা কি সময় লেগেছে না মাই ডিয়ার স্টুডেন্ট? ইয়েস, বেগের পার্থক্য হতে অবশ্যই একটা কি লেগেছে? সময় লেগেছে। তাহলে এই যে দেখেন বেগের পার্থক্য অর্থাৎ ভি মাইনাস ইউ, বেগের পার্থক্য হতে একটা সময় লেগেছে। তাহলে এই যে বেগের পার্থক্যের হার, আমরা একটু আগে বলেছিলাম যে সময় দ্বারা ভাগ করা মানে সেটা হবে হার। সময় দ্বারা ভাগ করা মানে কি হবে? না, হার হবে। এই যে বেগের পার্থক্য বা বেগের পরিবর্তন একই কথা, যাহাই বেগের পার্থক্য তা হচ্ছে বেগের পরিবর্তন। তাহলে যে বেগের পরিবর্তনের এটা হচ্ছে হার, তাহলে বেগের পরিবর্তনের হারকে স্পেশালি ত্বরণ বলা, আর কিছু না, অ্যাক্সেলারেশন যেটা বা ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে কি বলা হবে? ত্বরণ বলা হবে। কত সোজা, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ত্বরণ কাকে বলা হয়? কোনো নির্দিষ্ট দিকে বলতে হবে। এখানে কেন নির্দিষ্ট দিকে বলতে হবে? তারপর এখানে খেয়াল করে দেখেন, এই সোজা পথ হতে হবে কিন্তু ত্বরণের ক্ষেত্রে। ত্বরণের ক্ষেত্রে সবসময় সোজা পথ হতে হবে। আর সোজা পথ মানে কি? কোনো নির্দিষ্ট দিকে। তাহলে কোনো নির্দিষ্ট দিকে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। এখন আসেন তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে আপনি ত্বরণ এখান থেকে বুঝে নিলেন, এবার এই ত্বরণের এখান থেকে কিন্তু ভি এর সূত্রটা আপনার লাগে। চলে গেলেন আপনারা? এই যে আমার আম্মুটাকে একটা আদর করে নিয়ে আগে। আম্মু 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 জান, এদা আমার আম্মু জানটা নাকি চলে যাবে ঘুরতে। আমার আম্মু জানটা নাকি ঘুরতে যাবে। তা আপনি আপনি আব্বুকে একটা পাপ্পা দিবেন না? আব্বুকে পাপ্পা দিবেন না? দিবেন না? এখানে একটা পাপ্পা দিবেন, এখানে একটা পাপ্পা দিবেন না? এভাবে পাপ্পা দিতে হয়? যা। হ্যাঁ হ্যাঁ, তো চলেন মাই ডিয়ার স্টুডেন্ট,
টাটা টাটা। হ্যাঁ, তাহলে দেখেন আপনি ত্বরণ এখান থেকে বুঝে নিয়েছেন, ত্বরণ বুঝে নিলেন। তাহলে আমরা ত্বরণে ছিলাম, এই যে ত্বরণ, তাহলে ত্বরণ খেলা আমাদের এখানে শেষ হলো। তাহলে কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, ত্বরণ তো আমরা বুঝলাম, স্যার মন্দনটা কি জিনিস? দেখেন মন্দন হচ্ছে যে কি বেগ হ্রাস হবে, বেগ হ্রাস, নির্দিষ্ট দিকে বেগ হ্রাসের হারকে কি বলা হবে? মন্দন বলা হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আপনাদের বাসায় ফ্যান আছে না? বাসায় ফ্যান আছে না? মানে বেগের পরিবর্তন হবে, কিন্তু এখানে বেগের এখানে পরিবর্তন হবে। আপনি যখন ফ্যানের একটা সুইচ দেন তখন ফ্যানটা এরকম করতে 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 তাড়াতাড়ি করতে থাকে, তাই না? তার মানে ফ্যান প্রথমত কম বেগে থাকে, তারপরে বেশি বেগ, তারপরে বেশি বেগ, তারপর আরো বেশি বেগ, এভাবে করতে করতেই তো বাড়ে না? তাহলে এখানে বেগ বৃদ্ধি হয়, বেগ বৃদ্ধি হয় আস্তে আস্তে। তার মানে এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ। এরপরে যখন ফ্যান একদম সমবেগে, মানে এক সময় আছে যে সে সমানভাবে ঘুরতে থাকে, তখন সেটা হচ্ছে সমবেগ, সেটা হচ্ছে সমবেগ। এবার সুইচ আপনি বন্ধ করে দিয়েছেন, তাহলে এবার বেগ বেশি হবে না? এবার বেগ সবচেয়ে বেশি হবে না? এবার বেগ তো সবচেয়ে এখন বেশি, এবার আস্তে আস্তে ফ্যান কি করবে? কমতে শুরু করবে, কমতে 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 কমে যাবে। তার মানে এটা হচ্ছে বেগ হ্রাস। তাহলে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। বাট বেগ হ্রাসের হারকে কি বলা হয়? মন্দন বলা হয়। যখন বেগ বৃদ্ধি পাবে, বেগ বৃদ্ধি যখন পাবে সেটা হচ্ছে ত্বরণ, আর বেগ যখন হ্রাস পাবে, এই হ্রাস পাওয়াটা যেটা, সেটাই হচ্ছে যে কি আমাদের মন্দন, মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমাদের দেখেন সমবেগ আমরা শেষ করেছি, ত্বরণ শেষ করলাম, মন্দন শেষ করলাম। তাহলে এখন আমাদেরকে কি জানতে হবে? সমত্বরণ, তারপরে সমমন্দন, এটা হতে পারে। তাহলে সমত্বরণ কাকে বলা হয়? এখন আপনার এগুলা সংজ্ঞার কোনো টাইমই নাই। সমত্বরণ কাকে বলা হয়? তাহলে কোনো নির্দিষ্ট দিকে বেগ বৃদ্ধির হার যদি সবসময় ধ্রুব থাকে, কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সবসময় ধ্রুব থাকে, তাহলে তাকে সমত্বরণ বলা হয়। আর অসমত্বরণটাকে আমাকে বলতে হবে, বলতে হলে তাকে ফাটাবো একেবারে। অর্থাৎ কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর বেগ হ্রাসের হার যেটা সমান থাকে, এটা একটু আপনাদের কাছে ইয়া লাগতে পারে, কঠিন লাগতে পারে। তাহলে কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর বেগ হ্রাসের হার যদি সব সময় ধ্রুব থাকে, তখন তাকে সমমন্দন সমমন্দন বলা হয়। তাহলে সমত্বরণ কাকে বলা হয়? আবার বোঝার চেষ্টা করেন। কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সব সময় ধ্রুব থাকে, তাহলে তাকে সমত্বরণ বলা হয়। সমমন্দন কাকে বলা হয়? কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর বেগের পরিবর্তনের যেটা বেগ হ্রাসের হার যদি সবসময় ধ্রুব থাকে, তাহলে তাকে সমমন্দন বলা হয়। তাহলে এখন অসমত্বরণ কাকে বলা হবে আর অসমমন্দন কাকে বলা হবে, এটা আপনারা এমনিতে এখন পারবেন। অর্থাৎ অসমত্বরণ যদি আমরা বলি, তাহলে কোনো নির্দিষ্ট দিকে ত্বরণের মান যদি ধ্রুব না থাকে সব সময়, তাহলে সেটা হচ্ছে কি অসমত্বরণ। আর অসমমন্দন হচ্ছে যে কি বেগ হ্রাসের মানটা সবসময় ধ্রুব যদি না হয়, তাহলে তাকে অসমমন্দন বলা হয়। দেখেন আপনারা কত জিনিস শিখে ফেলেছেন এখান থেকে। সমত্বরণ শিখেছেন, সমমন্দন শিখলেন, তারপরে সমদ্রুতি তো অলরেডি হয়ে গেছে আমাদের। এবার এখন দেখেন আপনাদের এই জায়গাটাতে এখন ঝামেলা হবে যে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ এবং তাৎক্ষণিক দ্রুতি। দেখেন বেগ আর তাৎক্ষণিক বেগের মধ্যে পার্থক্যটা কি? বেগ আর তাৎক্ষণিক বেগ, জাস্ট তাৎক্ষণিকের ক্ষেত্রে একটা ছোট্ট কথা অ্যাড করতে হয়, বেগের পুরো সংজ্ঞাটাই বসে, কিন্তু এখানে জাস্ট একটা জিনিস অ্যাড করতে হয়, সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি তাৎক্ষণিক জিনিসটা কখন ব্যবহার হয়। চল দেখাই। আল্লাহ হাফিজ। ধরেন যে এ অবস্থানে আছেন, হ্যাঁ, এই অবস্থান থেকে যাত্রা আপনি শুরু করছেন, বি অবস্থানে আপনি আছেন, এখানেই আপনি আছেন। দেখেন তাৎক্ষণিক জিনিসটা কখন হয়, আমি বাস্তবিক জগৎ থেকে আগে বলি যে আপনারা মনে করেন যে স্কুলের ব্যাগ ঘাড়ে করে নিয়ে হাঁটতেছেন, বন্ধু হাঁটতেছেন, আমরা এভাবে দিই, হাঁটতেছেন এভাবে। এবার দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, হঠাৎ করে আপনার সামনে একটা কিন্তু বাইক চলে আসতে পারে, বলা যাবে না। তাহলে আপনি কিন্তু একটা নির্দিষ্ট বেগে চলছেন, দেখেন আপনি কিন্তু একটা বেগে চলছেন, এভাবে একটা বেগে চলছেন, হঠাৎ করে যখন তখন আপনি এরকম করেন না, এরকম করেন না, এটাই হচ্ছে তাৎক্ষণিক, এটাই হচ্ছে তাৎক্ষণিক। যদিও আপনি এরকম করেন, তারপর আপনার পা একটু না একটু হলো কি যায় সামনে যায়, আপনার পা একটু না একটু হলো কি যায় সামনে যায়। তার মানে আমরা ধরে নিলাম যে এখান থেকে এটা হচ্ছে আপনার পায়ের একটা ধাপ, এখান থেকে এতটুকু পর্যন্ত পায়ের আপনার একটা ধাপ,
এখান থেকে আপনি এতটুকু এক ধাপে আগান, ঠিক আছে, এক ধাপে আগান। তাহলে এখান থেকে আরেকটা যদি তাহলে 2 ধাপে আগাবেন, তখন আপনি এটা বেগে চলছেন। তো ওই একই রকম ভাবে যদি চলেন তাহলে সেটা হচ্ছে সমবেগে চলছেন, আপনি সমবেগে চলছেন। বাট কথা হচ্ছে যে তাৎক্ষণিক বেগ কাকে বলা হবে, তাৎক্ষণিক বেগ কাকে বলা হবে? তাৎক্ষণিক বেগ দেখেন, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, এই কথাটা জাস্ট প্রত্যেকটা সংজ্ঞাতে লাগাতে হবে, আর কিচ্ছু নাই। অর্থাৎ ওই যে আপনি যখন হাঁটছেন 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 একদম একদম শূন্যের কাছাকাছি একেবারে এরকম করেন না আপনি, যে আরে একটু হলে তো আমি কি হয়ে যেতাম, অ্যাক্সিডেন্ট করে ফেলতাম। তাহলে সময়ের ব্যবধানটা এখানে প্রায় শূন্যের কাছাকাছি, খুবই কম। আচ্ছা, আমি জাস্ট বোঝার জন্য এতটুকু চিন্তা করলাম, এই যে এখান থেকে আমি যদি এই যে এখান থেকে এতটুকুর কথা যদি চিন্তা করি, এতটুকুর কথা, এখান থেকে এতটুকুর কথা, তাহলে একটু খেয়াল করে দেখেন তো, এখান থেকে সরণটা খুবই ছোট্ট না, খুবই ছোট্ট না? আর এখান থেকে সময়টাও খুবই ছোট্ট না, সময়টাও খুবই ছোট্ট না? তাহলে ধরেন যে আপনার এখান থেকে এতটুকু পা গেছে, তার মানে এখান থেকে এতটুকু আপনার সরণ ঘটেছে। তাহলে সরণ ধরলাম আমরা যে 0.005 মিটার ধরলাম আমরা। আবার এখান থেকে যেটা সময় লেগেছে সেটা হচ্ছে 0.003 সেকেন্ড ধরেন। তাহলে সময়ের ব্যবধান প্রায় শূন্যের কাছাকাছি ধরলাম আর কি, বোঝার সুবিধার্থে। তাহলে যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তুর সরণের হারকে কি বলা হবে? তাৎক্ষণিক বেগ বলা হবে, তাৎক্ষণিক বেগ। তা বেগের সংজ্ঞাও কিন্তু এটাই ছিল, দেখেন জাস্ট এই সংজ্ঞাটা এই অংশটুকু জাস্ট সামনে চলে আসছে, যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে। আপনি দেখেন কোনো নির্দিষ্ট দিকে এখানে দিতে হবে, এখানে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর সরণের হারকে নির্দিষ্ট দিকে মাস দিতে হবে, এখানে অ্যাড করবেন। তখন বেগ মানে হচ্ছে নির্দিষ্ট দিকে। আপনি বেগের সংজ্ঞাটা কি শিখেছেন? কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর সরণের হারকে বেগ বলা হয়। বাট তাৎক্ষণিক বেগ হচ্ছে যে কি, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলা হয়। তার মানে আপনি খুবই স্বল্প সময় ব্যবহার করে স্বল্প সময় আপনি কি করেছেন? অগ্রসর হয়েছেন। তাই আমরা এই মুহূর্তের বেগগুলাকে বলি তাৎক্ষণিক বেগ। ঠিক একই রকম ভাবে আপনার ত্বরণের সংজ্ঞা থেকেও তাৎক্ষণিক ত্বরণের সংজ্ঞা দিতে পারবেন। ত্বরণ কাকে বলা হবে? কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তাহলে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে তাৎক্ষণিক ত্বরণ বলা হয়। মোট কথা, আপনি একটু আগে যতগুলো সংজ্ঞা শিখেছেন সেগুলোর প্রত্যেকটার তাৎক্ষণিক দিয়ে আপনি এখন সংজ্ঞা আপনি দিতে পারবেন, শুধুমাত্র সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে। এই কথাটুকু প্রথমে বসে যাবে। দেখেন, এই ছিল আমাদের আজকের আলোচনা মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের আলোচনা। বাট আপনাদের এখন কে কতটুকু বুঝলেন না বুঝলেন এই জিনিসটা তো আপনাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে। এবং আপনারা যদি ভালো, আবার আমার 30 কোটি টাকা লস রে, বাপরে বাপরে বাপরে, আরে আমার এই বিএমডাব্লিউটা আছাড় খেতেই আছে, অ্যাক্সিডেন্ট করতেই আছে, কি করতাম? এই বিএমডাব্লিউ কি তোদেরকে আসলেই সাহায্য করতে পারছে? আমার বিএমডাব্লিউটা তোদেরকে যদি আসলেই সাহায্য করতে পারে বা পেরে থাকে, একটা ধন্যবাদ জানাবি না? অবশ্যই ধন্যবাদ জানিয়ে যাবি। আর আমার ইউনিক টিচিং মেথড, ম্যাথ আর ওয়াও সায়েন্স, এই যে চ্যানেলটা আছে, এই 2টা চ্যানেল আছে, তোরা কি জানোস না? আর তোরা যে ভিডিও দেখছিস, এই ভিডিও দেখার পরে তোরা সাবস্ক্রাইব করবি না? মাস্ট তোরা সাবস্ক্রাইব করবি। আসলে একটু সর্দি লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।